আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে পল্টনে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি নিয়ে কমিটি গঠনের বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। খালেদা জিয়াকে নির্যাতন করে অসুস্থ করা হয়েছে দাবি করে রিজভী বলেন, খালেদা জিয়ার সুস্থতা কামনায় আগামীকাল সারা দেশের প্রতিটি মসজিদ, মন্দিরসহ উপাসনালয়ে দোয়া ও মোনাজাত কর্মসূচি দিয়েছে বিএনপি। বিএনপির দেশ গড়া পরিকল্পনা কর্মসূচি ৭ ডিসেম্বর থেকে শুরু। সেখানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দেবেন বলেও জানান রুহুল কবির রিজভী। আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য করেন, দ্রুত সুস্থতা দান করেন, যাতে তিনি আবারও জনগণের মধ্যে ফিরে আসতে পারেন, তার দেশের মানুষের কাছ থেকে এসে তিনি যাতে তার রাজনৈতিক কর্মকাণ্ড এবং জাতির অভিভাবক হিসাবে জাতির নেতৃত্ব দিতে পারেন। এটাই আজকে তৃণমূল থেকে সারা জাতির প্রত্যাশা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ও উদ্বিগ্ন এবং উৎকণ্ঠার সাথে তার শুশ্রূষা এবং তার যে সুস্থতা সেটা কামনা করছেন, যাতে দ্রুতই তিনি সেরে ওঠেন। দর্শক, এই বিষয়ে আরও জানাতে রাজধানী এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুডু রফিক। রফিক, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন কিছু জানতে পেরেছেন কিনা, আর যারা বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তারা কি বলছেন? আফসানা, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আসলে আনুষ্ঠানিকভাবে তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন কিছুক্ষণের মধ্যেই গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন এবং তিনি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কী পর্যায়ে এখন রয়েছে সেটি তিনি আনুষ্ঠানিকভাবে জানাবেন। আমরা কথা বলার চেষ্টা করছি, তবে এখন পর্যন্ত ভিতর থেকে কোনো কিছু জানতে পারিনি। কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি সংবাদ সম্মেলন করে বলেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত তিনি সংবাদ সম্মেলন করেছেন এবং বলেছেন তার অবস্থা অপরিবর্তিত অবস্থায় রয়েছে, অর্থাৎ স্থিতিশীল অবস্থায় রয়েছে। এরপরে আসলে 48 ঘন্টা কেটে গেছে, এখন পর্যন্ত চিকিৎসকদের পক্ষ থেকে আসলে তেমন কিছু জানানো হয়নি। আপনি নিশ্চয়ই জানেন, গত 23 নভেম্বর বেগম খালেদা জিয়া শ্বাসকষ্ট অনুভব করলে তিনি কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন এবং হাসপাতালে আসার পর বেগম খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণ দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তার 4 দিন পর 27 নভেম্বর তার শারীরিক অবস্থা আরেকটু খারাপ হলে তাকে সিসিইউতে ভর্তি করা হয় এবং সেখান থেকে কিন্তু আজকে 8 দিন তিনি সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং নানা সময় কিন্তু বিএনপি নেতাকর্মীরা বলেছেন যে তার অবস্থা আসলে স্থিতিশীল পর্যায়ে রয়েছে, উন্নতির দিকে যায়নি এবং অবনতির দিকেও যায়নি। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন কিন্তু জানিয়েছিলেন যে তার যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেই মেডিকেল বোর্ডেরকে সহযোগিতা করার জন্য কিন্তু ইতিমধ্যে যুক্তরাজ্য এবং চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসেছে। গতকালও কিন্তু যুক্তরাজ্য থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন এবং রাতে চীন থেকে 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন। এই মেডিকেল বোর্ড আসলে বেগম খালেদা জিয়াকে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন যে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে আসলে পাঠানো যায় কিনা, তার শরীর সে পরিমাণ স্টেবল কিনা তারা কিন্তু সিদ্ধান্ত নেবেন। আমরা আসলে অপেক্ষা করছি ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এসে পরবর্তী কি সিদ্ধান্ত হলো মেডিকেল বোর্ডের বা তার শারীরিক অবস্থা কি সেটা কিন্তু তিনি জানাবেন। ইতিমধ্যে কিন্তু দলের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, বিশেষ করে ভিসা এবং এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে সকালের দিকে কিন্তু জানতে পেরেছি যে কাতার সরকারের কাছে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের জন্য বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়েছিল এবং আজ সকালে অফিসিয়ালি কিন্তু সেই এয়ার অ্যাম্বুলেন্স তারা দেওয়ার জন্য কিন্তু সম্মতি জানিয়েছেন। তাতে বলাই যায় এয়ার অ্যাম্বুলেন্স তার জন্য প্রস্তুত রয়েছে। এছাড়াও কিন্তু অন্যান্য যে প্রস্তুতিগুলো সেগুলো কিন্তু সম্পন্ন করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে আমাদেরকে কিন্তু জানানো হয়েছে। গতকালকে কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে আজ বেলা 12টার পর থেকে বিকেল 4টার মধ্যে বেশ কয়েকবার এভার কেয়ার হাসপাতাল এলাকায় এসএসএফের যে প্রস্তুতি, বিশেষ করে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা কিন্তু হেলিকপ্টার উড্ডয়নের যে মহড়া সেই মহড়াটা তারা দেওয়ার কথা ছিল। আমরা কিন্তু কিছুক্ষণ আগে দেখেছি বেশ কয়েকবার কিন্তু এভার কেয়ার হাসপাতালের আকাশে হেলিকপ্টার উড্ডয়ন হয়েছে এবং তারা মহড়া দিয়েছে। এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু গত 2 দিন ধরে বাড়ানো হয়েছে। বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি প্রোটোকল দেওয়া হচ্ছে, হাসপাতালের ভিতরে এসএসএফ এর সদস্যরা তারা প্রোটোকল দিচ্ছেন, এছাড়াও পিজিআর এর সদস্যরা কিন্তু তারা প্রোটোকল দিয়েছেন এবং হাসপাতালের সামনে বিজিবি মোতায়েন করা হয়েছে গতকাল থেকে। গতকালে 2 প্লাটুন বিজিবি মোতায়েন ছিল এবং আজকে
1 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়াও পুলিশ এবং আর্মড পুলিশ আনসার সদস্যরা কিন্তু হাসপাতালের সামনে রয়েছেন। আমরা কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা বা কোনো ধরনের ঝই ঝামেলা আমরা সকাল থেকে সেখানে দেখিনি। ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখানে উপস্থিত রয়েছে। তো সব মিলিয়ে এখন আসলে গণমাধ্যম কর্মীরা আমরা অপেক্ষা করছি বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি আসবেন কিছুক্ষণের মধ্যে, আমরা জানতে পেরেছি, এবং সবাই আমরা অপেক্ষায় রয়েছি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, সর্বশেষ পরিস্থিতি কি তিনি আমাদেরকে জানাবেন। তার মাধ্যমে হয়তো পরবর্তী বুলেটিনে আপনাকে জানিয়ে দেওয়া হবে। আফসানা। জি, ধন্যবাদ রফিক আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অদৃশ্য এক বেড়াজাল বাধা হয়ে দাঁড়িয়েছে সন্তানের সামনে। দেশে ফেরার তীব্র আকুতি থাকলেও তা ভেদ করে গুরুতর অসুস্থ মায়ের কাছে আসতে পারছেন না ছেলে। তাদের এই দূরত্বের কথা রাজনীতির গণ্ডি পেরিয়ে এখন সাধারণের মুখে মুখে। মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার এমন অসুস্থতায়ও ছেলে তারেক রহমানের দেশে ফেরার অনিশ্চয়তা কবে ঘুচবে, সবার দৃষ্টি এখন সেদিকেই। আশা প্রত্যাশা দোলাচলে সেই গল্পই জানাচ্ছেন সাদিয়া কানিজ। 2007 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার 2 সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকো। জিজ্ঞাসাবাদের সময় তারেক রহমানের উপর চালানো হয় অমানসিক শারীরিক নির্যাতন। প্রায় 18 মাস কারাবন্দী থাকার পর জামিন পেয়ে 2008 সালের 11 সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল থেকেই যুক্তরাজ্যে চলে যান তিনি। তখনই মায়ের সঙ্গে দেশের মাটিতে শেষ দেখা হয় তার। দীর্ঘ 17 বছর নির্বাসন জীবনে থেকে রাজনীতিতে হয়েছেন পরিণত। এখন দেশে ফেরার জন্য উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন তিনি। গত বছর 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আশার আলো ছড়িয়ে পড়ে তাদের পরিবারে। চলতি বছর জানুয়ারিতে চিকিৎসার জন্য বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হলে অল্প সময়ের জন্য মা ছেলের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে। দেশে ফেরার পর নভেম্বরের শেষ ভাগে এসে ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন খালেদা জিয়া। সেই থেকেই সবখানে একটাই প্রশ্ন, মায়ের কাছে কবে ফিরছেন তারেক রহমান? হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন মাকে নিয়ে দলমত নির্বিশেষে দেশের আপামর জনসাধারণ যখন উদ্বিগ্ন, তখন একরাশ উৎকণ্ঠা নিয়ে দূর দেশে পড়ে আছেন ছেলে। দিনের পর দিন নির্ঘুম থেকে নিচ্ছেন মায়ের চিকিৎসার আপডেট। সংকটকালে মায়ের শয্যা পাশে থাকার হৃদয়স্পর্শী আকাঙ্ক্ষার কথাও জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। দূরত্ব যেখানে পথের, সেখানে প্রশাসনিক ও রাজনৈতিক জটিল মারপ্যাচ বুঝতে চান না শুভাকাঙ্ক্ষীরা। সবার এখন একটাই প্রত্যাশা, সবকিছু ছাপিয়েই অবসান ঘটবে মা ছেলের দূরত্বের। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। অতীতের তামাশার নির্বাচন থেকে বেরিয়ে এসে নিরপেক্ষভাবে 64 জেলার পুলিশ সুপারদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 64 জেলার পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বৈঠকে তিনি এই নির্দেশ দেন। তিনি বলেন, 26শে ফেব্রুয়ারি মাসের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এটি জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এমন একটি নির্বাচন যার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার বিল্ডিং কোডের তৈরি হবে, যা থাকবে অটুট। এ সময় জুলাই শহীদ 10 বছরের শিশু আনাজের বক্তব্যের উদাহরণ দিতে গিয়ে আবেগী হয়ে পড়েন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, তার জীবন দিয়ে আমাদের দেখিয়ে দিয়ে গেছে কিভাবে কাজ করতে হবে। কিছু নির্বাচনের কথা মনে রাখি, মনে চট করে আসে, তোমরাও দেখেছো সেই নির্বাচনগুলো। কেউ প্রহসনের নির্বাচন বলে, প্রতারণার নির্বাচন বলে, তামাশার নির্বাচন বলে। এগুলো হলো তাদের বিশেষণ। সেখান থেকে আমাদের চলে যেতে হবে বহু উপরে। কাজে এই দূরত্বটুকু আমাদেরকে অতিক্রম করতে হবে। এবারের নির্বাচন হলো এমন নির্বাচন, তারা স্মরণ করবে বাংলাদেশের নির্বাচনটা আমরা দেখেছিলাম, এটা এরকম। তারা নানা দেশে এটা বলবে, এরকম একটা নির্বাচন। তারা এটা দৃষ্টান্ত হিসেবে নিয়ে যাবে তাদের মাথায়, বারে বারে বলবে এই নির্বাচনের মতো নির্বাচন আমরা কখনো দেখিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ
ও সরকার গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টে দেয়া আদেশের বিরুদ্ধে করা আপিল খারিজ করেছে দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেয়। আদালতের এই রায় দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে জানান মামলার ইন্টারভেনার আইনজীবীরা। আর অ্যাটর্নি জেনারেল বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্য জাতীয় সংসদের অনুমোদনের প্রয়োজন নেই। আদালত বলেছেন যে হাইকোর্ট বিভাগ জনাব মহসিন রশিদের রিট পিটিশন যে সরাসরি খারিজ করে দিয়েছিলেন, ওনারা বলেছেন যে সেই খারিজটি আইন এবং ফ্যাক্ট অনুযায়ী সেটা যথার্থ ছিল এবং এই আদালতের কোনো ইন্টারফেয়ারেন্সের প্রয়োজন নেই বিধায় কোনো লিভ গ্রান্ট করা হলো না। এই কারণে আপিল বিভাগেও তার এই আবেদনটি লিভ পিটিশনটি সরাসরি খারিজ করে দিয়েছে। এটা জনগণের ইচ্ছার প্রতিফলন। জনগণ তার ক্ষমতা নিজের হাতে নিয়ে যেভাবে বলেছেন এই সরকার সেভাবে গঠিত হয়েছে এবং জনগণ নিজেরাই ঠিক করে দিয়েছেন। এর সাথে 106 এগুলো মিলবে না। ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম বাড়ানোর জন্য আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। পাশাপাশি দেশের সামগ্রিক রফতানির লক্ষ্যমাত্রা $100 বিলিয়ন অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি। রাজধানীর জেডিপিসি মিলনায়তনে জাতীয় বস্ত্র দিবস উপলক্ষে আয়োজিত কর্মশালায় পলিথিন বন্ধে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ তৈরি করা হচ্ছে বলেও জানান তিনি। রপ্তানি করার জন্য নিয়ামক হিসেবে আমাদের তাদেরকে আমরা কারণ দর্শানোর নোটিশ জারি করেছি। অ্যাট দ্য সেম টাইম আমরা মিটিংয়ে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে পলিথিনের যে অর্থনৈতিক আবেদন, পাটের এই অর্থনৈতিক আবেদনটা মিলানো এত সহজ না। তো আমরা এই কারণেই নীতি এবং আমাদের সক্ষমতা উদ্ভাবন দিয়ে আমরা এটাকে সমাধান করার চেষ্টা করছি। চট্টগ্রামের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়ার সরকারি সিদ্ধান্তের বৈধতা নিয়ে দ্বিধা বিভক্ত রায় দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার 2 বিচারপতির বেঞ্চে এক বিচারপতি চুক্তি প্রক্রিয়া বন্ধ থাকবে বলেও আরেক বিচারপতি চুক্তি প্রক্রিয়া চলতে বাধা নেই বলে রায় দেন। এই পরিপ্রেক্ষিতে নিয়ম অনুযায়ী বিষয়টি এখন 3য় বিচারপতির বেঞ্চে পাঠাবেন প্রধান বিচারপতি। এর আগে চট্টগ্রামে এই টার্মিনালটি পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া নিয়ে রিট করেন বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন। এই বিষয়ে রিটকারীর আইনজীবীরা বলেন, যেহেতু এটি একটি দ্বিধা বিভক্ত রায়, তাই চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত সরকার কিংবা বন্দর কর্তৃপক্ষের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত হবে না। প্রধান বিচারপতি যখন 3rd বেঞ্চে রেফার করবে, 3 জাজ ডিসেন্টিং, প্রিজাইডিং জাজ আমাদের পক্ষে। তো এখন প্রসিডিউরাল ম্যাটার হচ্ছে দিস ম্যাটার উইল বি রেফার্ড টু অনারেবল চিফ জাস্টিস। তিনি একটা 3য় বেঞ্চে পাঠাবেন, সেই বেঞ্চে আবার শুনানি হবে। ঢাকার ভিতরে বাস প্রবেশ বন্ধ করতে বাবুবাজার ব্রিজ থেকে মোহাম্মদপুর পর্যন্ত 8 লেনের ইনার সার্কুলার রিং রোড করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই সড়ক নির্মাণে প্রতিবন্ধক হওয়ায় ভেঙে ফেলা হচ্ছে 6টি ময়লা ফেলার ঘর বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন। এর মধ্যে 3টি এসটিএস এর বিকল্প স্থান খুঁজে পেলেও বাকি 3টি পায়নি ডিএসসিসি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, বিকল্প স্থান ঠিক করার আগে ভেঙে ফেললে দুর্ভোগ পোহাতে হবে স্থানীয়দের। বিস্তারিত জানাচ্ছেন শাকিবুর রহমান। যানজটের জাতাকলে পিষ্ট রাজধানীবাসীকে স্বস্তি দিতে তৈরি করা হচ্ছে 8 লেনের ইনার সার্কুলার রিং রোড। মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় এর নির্মাণ কাজ চলছে পুরোদমে। 5 কিলোমিটার দীর্ঘ এই সড়কটি গাবতলী মোহাম্মদপুর হয়ে বাবুবাজার ব্রিজ পর্যন্ত বিস্তৃত হবে। 8
লেনের জন্য প্রস্তুত করা হচ্ছে সড়ক, ফলে রাস্তার পাশে বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করে স্তূপ করে রাখার স্থান 60টি STS ভেঙে ফেলা হচ্ছে। এর মধ্যে 6টি দক্ষিণ সিটির, কিন্তু এগুলোর বিকল্প স্থান এখনো ঠিক হয়নি। বর্জ্য অপসারণ কোম্পানি বলছে ভাঙার আগে নতুন স্থান নির্ধারণ করতে না পারলে বিপাকে পড়বেন তারা। আমাদের এই STSটা যদি ভেঙে ফেলে অতি দ্রুত সময়ের মধ্যে যেন এটা আবার সরকার অন্য জায়গায় প্রতিস্থাপন করে দেয়। কারণটা হচ্ছে এটা প্রতিদিনেরই কাজ, এটা একদিনও বন্ধ রাখার মতো কোনো সুযোগ নাই। যদিও সিটি কর্পোরেশন বলছে ঘনবসতিপূর্ণ শহর হওয়ায় STS এর জন্য জায়গা খুঁজে পেতে বেগ পেতে হচ্ছে। 6টার পরিধি যে 3টা হচ্ছে, এই 3টা গাড়ি ঘোড়া কোনো সমস্যা হচ্ছে না। এগুলি আশেপাশেই, এমন না যে আমরা ওখান থেকে রিলোকেট করে আরেক জায়গায় নিয়ে গেছি, ওরকম কিন্তু না। এগুলি রাস্তার পাশেই, অসুবিধা নাই। রাস্তার পাশেই এখন বর্তমানে আমরা যেটা মানুষের জন্য ব্যাঘাত না ঘটে সেখানে আমরা আমাদের যে কন্টেইনার স্থাপন করে ময়লার সিচুয়েশনটাকে আমরা ট্যাকেল দেব। আমরা চেষ্টা করছি যেখানেই জায়গা পাবো আমরা যেন STSগুলিকে আবার নতুন করে নির্মাণ করে আমাদের এই সমস্যাটা সমাধান করতে পারি। নগর পরিকল্পনাবিদরা বলছেন বিকল্প ঠিক করার আগে STS ভেঙে ফেললে জনগণের দুর্ভোগ বাড়বে। রাজধানীতে ইনার সার্কুলার রোড করার কারণে যে 60টি STS ভেঙে ফেলা হচ্ছে সেটা আমাদের পরিকল্পনার ক্ষেত্রে যে দূরদর্শিতার অভাব সেটার একটা উদাহরণ। কারণ আমরা এই STSগুলো করেছি খুব বেশি দিন হয়নি। রাস্তা সম্প্রসারণের যে সম্ভাবনা তো সেটা আগে বিবেচনা করা প্রয়োজন ছিল যে আমাদের ভবিষ্যতে এই রাস্তাগুলো সম্প্রসারণ করা হতে পারে, তাহলে সেই বিবেচনায় আমাদের রাখলে অন্তত এখন এই পরিস্থিতি হতো না। এখন আমাদের বিকল্প খুঁজতেই হবে STSগুলো কোথায় আমরা তৈরি করতে পারি। দ্রুত STS এর বিকল্প ও স্থায়ী স্থান খুঁজে বের করার তাগিদ দেন বিশেষজ্ঞরা। সাকিবুর রহমান, RTV, ঢাকা। 24শে জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যা মামলায় 2 সেনা কর্মকর্তা সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানি শেষে ব্রিফ করছেন। সরাসরি চলে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অফ দি ওয়ারেন্ট অফ অ্যারেস্টের রিপোর্ট চেয়ে আদেশ প্রদান করেছে। এই ছিল আজকের প্রসিডিংস। জয়ের সম্পৃক্ততা আপনারা কিভাবে এনেছেন? জয় তো দেশে ছিল না, এটার কথা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 3-1 ধারায় পরিষ্কার করে বলা আছে যে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের থেকে অথবা বাংলাদেশের বাইরে থেকে যদি ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করেন তাহলে তাকে এই ট্রাইব্যুনাল প্রসিকিউট করতে পারবে। বাংলাদেশের নাগরিক নন এমন ব্যক্তি যদি বাংলাদেশের থেকে অপরাধ সংগঠন করেন তাকেও ট্রাইব্যুনাল প্রসিকিউট করতে পারবেন। এটি ট্রাইব্যুনালে 73 থেকেই আছে যে বাংলাদেশে উপস্থিত না থেকেও বাংলাদেশের বাইরে থেকে এই অপরাধ সংগঠন করা যায়। উনি দেশে থাকেন অথবা দেশের বাইরে থাকেন, উনি তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন। এবং আরও 2টি জিনিস আমরা দেখেছি, সেটা হলো জনাব সালমান এফ রহমানের সাথে শেখ রেহানার একটি মোবাইল কথোপকথন 5 তারিখে যেটা তদন্তকারী সংস্থা পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে শেখ রেহানা বলছেন যে আপনি জয়ের কথা শোনেন, জয়ের কথা অনুযায়ী আপনি চলে যান। শুধু তাই নয়, আমরা 5 তারিখে গণভবনে শেখ হাসিনার সাথে যে রিপোর্ট আমরা পেয়েছি সেখানে পুলিশ এবং আর্মি যখন তাকে পদত্যাগ করতে বলছেন উনি পদত্যাগে রাজি হচ্ছে না, তখন জয়ের সাথে কথা বলে উনি পদত্যাগ করতে রাজি হন। তার মানে আমরা দেখাতে চাচ্ছি যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা উনি ছিলেন এবং উনি সকল ক্ষেত্রে সজীব ওয়াজেদ জয়ের উপদেশ গ্রহণ করে এই সকল কার্যক্রম এবং পদক্ষেপ গ্রহণ করতেন। আর যেহেতু আইসিটি উপদেষ্টা এবং আইসিটি প্রতিমন্ত্রী পলক সাহেব ইন্টারনেট শাটডাউন করে অপরাধ সংগঠন করেছেন এবং এই দায় ওনাদের দুজনের উপরে একইভাবে বর্তায়। শুধু তাই নয়, তারা দায়িত্বে থাকা অবস্থায় তার সাবঅর্ডিনেটরা যে অপরাধ সংগঠন করেছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এবং আমরা ডকুমেন্টে দেখিয়েছি যে ইন্টারনেট যে শাটডাউন করা হয়েছিল সেটা শুধু মৌখিক আদেশে না, এটা লিখিত আদেশে এবং মোবাইলের SMS এর মাধ্যমে, টেক্সট প্রেরণের মাধ্যমে ইন্টারনেট বন্ধ করার নির্দেশ ওনারা দিয়েছিলেন। এবং উনি পরবর্তীতে এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ইন্টারনেট বন্ধ হয়নি, ইন্টারনেট বন্ধ করা হয়নি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে, এই ধরনের কথা বলে জাতিকে বিভ্রান্ত করেছিলেন। রামপুরায় আপনারা জানেন যে 28 জনকে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে বিজিবি এবং পুলিশ এবং র্যাব কর্তৃক যে হত্যাকাণ্ড চালানো হয়েছিল তার জন্য 4 জন আসামির বিরুদ্ধে আজকে চার্জ হিয়ারিংয়ের ডেট ছিল। প্রসিকিউশনের পক্ষ থেকে চার্জ হিয়ারিং সমাপ্ত হয়েছে, আসামিদের পক্ষ থেকে তাদের ডিসচার্জ হিয়ারিংয়ের জন্য সময় প্রার্থনা করা হয়েছে। সেখানে 4 জন আসামি, 2 জন সাবেক সেনা কর্মকর্তা এবং 2 জন পুলিশ কর্মকর্তা, 2 জন উপস্থিত আছেন এবং 2 জন পলাতক আছেন।
তাদের চার্জ গ্রহণ আজকে শেষ হয়েছে, সামনে আসামি পক্ষের চার্জ গ্রহণের দিন ধার্য হয়েছে। আমরা তাদের দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ব্রিফিং এর অংশবিশেষ দেখছিলেন। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সকাল থেকে অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকালে বিভিন্ন হাসপাতালের সামনে দাবি তুলে ধরে মানববন্ধন করেন তারা। দীর্ঘদিনের অবহেলার কারণে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে উল্লেখ করে দ্রুত সমাধানের আহ্বান জানানো হয়। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের এমন কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েন রোগীরা। বিভিন্ন জেলা থেকে আসা রোগীরাও পড়েন বিপাকে। দশম গ্রেডের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত চলমান থাকবে। প্রজ্ঞাপন চাই, আমরা আশ্বাসে বিশ্বাসী না। আমাদের কথা স্মরণ করে এটা একটা সমাধান করেন। আমরা এখন এক দফার দাবিতে আছি যে আমাদের 10ম গ্রেডের দাবিটা। সকল ডিপ্লোমাই সেকেন্ড ক্লাস পেয়ে গেছে, আমাদেরকে 30 বছর যাবত বঞ্চিত করে রাখা হয়েছে। তারা আন্দোলন করতে আছে, কোনো টেস্ট করতে আছে না। টেস্টের সমস্যা আমরা তো নাই, আমরা দেখেন সেই ভোরে আসছি, না খাইয়ে পর্যন্ত আইসে পড়ছি। ডাক্তার দেখছে, এখন এক্সরে করবো, এক্সরে করার জন্য এখানে আসছি, তারা নাই। আবারও 4.1 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা। ভোর 6টা 14 মিনিট 45 সেকেন্ডে এ ভূমিকম্প হয়। রাজধানীর আগারগাঁও ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর। পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে এর দূরত্ব ছিল 38 কিলোমিটার। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। গত 21 নভেম্বর শুক্রবার সময় সকাল 10টা 38 মিনিট 26 সেকেন্ডে রাজধানীর ঢাকা সহ দেশের একটা বড় অংশে 5.7 মাত্রার ভূমিকম্প হয়। মূলত এরপর থেকেই দফায় দফায় ভূমিকম্প হচ্ছে, যার বেশিরভাগের উৎপত্তিস্থলই নরসিংদী। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে সবুজ মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। ভোরে উপজেলার শমশেরনগর সীমান্তে মেইন পিলারের কাছে ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বুধবার রাতে কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতীয় গরু আনার জন্য শূন্য রেখায় যায়। এ সময় বিএসএফের দল তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে সবুজ মিয়া নামে এক যুবক মারা যায়। পরে বিএসএফ সদস্যরা নিহত সবুজকে ভারতে নিয়ে গেলেও অন্যরা পালিয়ে আসে। নিহত সবুজ উপজেলার পচাভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এ ঘটনায় বিজিবি বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। হবিগঞ্জ শহরে শায়েস্তানগর ও মোহনপুর এলাকাবাসীর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে পুলিশ সহ অন্তত 20 জন আহত হয়েছেন। বুধবার রাত 10:30টার দিকে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়লে এই সংঘর্ষ বাধে। স্থানীয়রা জানান, শায়েস্তানগর ও মোহনপুর এলাকার 2 যুবকের মধ্যে পূর্ববিরোধের জের ধরে কথা কাটাকাটি হয়। এই নিয়ে দুই পক্ষের লোকজন পাল্টাপাল্টি অবস্থান নেয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় বেশ কয়েকটি দোকানপাটে ভাঙচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে 30 নভেম্বর রাষ্ট্রপতির নির্দেশে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 জারি করা হয়। এর মাধ্যমে বিচার বিভাগ সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগ থেকে পৃথক হলো। এর আগে 20 নভেম্বর উপদেষ্টা পরিষদ খসড়া অনুমোদন দেয়। প্রধান বিচারপতির উদ্যোগে পৃথক সচিবালয় গঠনের প্রস্তাব 2024 সালের অক্টোবরে মন্ত্রণালয়ে পাঠানো হয়। হাইকোর্ট 116 অনুচ্ছেদের সংশোধনী অবৈধ ঘোষণা করে বিচারকদের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টে ফিরিয়ে দেয় এবং 3 মাসের মধ্যে পৃথক সচিবালয় গঠনের নির্দেশ দেয়। অধ্যাদেশ জারির মধ্য দিয়ে সেই নির্দেশ বাস্তবায়িত হয়েছে। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।